সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশের প্রথম কমিউনিটি রেডিও লোকবেতার ৯৯.২ FM। শুরু হলো কমিউনিটি শিক্ষণ অনুষ্ঠান জেগে ওঠো। কমিউনিটিবাসীর জন্য শিক্ষা ও তথ্য সম্পর্কিত নানান বিষয় নিয়ে অনুষ্ঠান জেগে ওঠো। এই অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন লোকবেতার ৯৯.২ FM থেকে, আর পুনঃপ্রচারিত হবে ৬ মে শুক্রবার বিকেল ৩টা ৩০ সহযোগিতায় আইপিডিসি প্রোগ্রাম, ইউনেস্কো, সেমকা ও রূপান্তর। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠানে যা যা থাকছে। পুরো অনুষ্ঠানে কথা হবে নদী ভাঙন সম্পর্কে। শুনতে পাবেন নদী ভাঙনের ক্ষতির দিক নিয়ে একটি প্রতিবেদন। এ বিষয়ে নাটক, থাকবে একটি দুর্যোগ বিষয়ক গান। সবশেষে নদী ভাঙন ও এর ক্ষতির দিক মোকাবেলায় করণীয় সম্পর্কে থাকছে লাইভ আলোচনা, যেখানে থাকবেন একজন বিশেষজ্ঞ অতিথি। শুরুতেই নদী ভাঙনে বরগুনার মানুষের কি ধরনের ক্ষতি হয় এ বিষয়ে একটি প্রতিবেদন। প্রতিবেদনটি তৈরি করেছেন আবিদা সুলতানা। বাংলাদেশ নদীমাতৃক দেশ। জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে বহমান নদী। এই নদী কেড়ে নিচ্ছে জীবন, ধ্বংস করছে স্বপ্নের ঠিকানা। জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা দিন দিন বেড়েই চলছে। প্রকৃতির বিরূপ আচরণ থেকে বাইরে নেই নদী। প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে অন্যতম নদী ভাঙন। নদী ভাঙনে বাপের ভিটা ভারী ছাড়া হচ্ছে অসংখ্য মানুষ। সেই সাথে হারাচ্ছে কৃষি জমি। যেখানে ছিল বাপের ভিটা, সেখানে তাকালে এখন শুধু পানি ছাড়া আর কিছুই দেখা যায় না। বরগুনার বিষখালী, পায়রা ও খাগদন নদীর কূলে বসবাসকারীরা বললেন নদী ভাঙনের ভয়াবহতার কথা। জমা জমি যদি ওই মাথায় গনে এই মাথায় আইয়া পুষছি, এরপরও তো আইয়া খালি লড়াইতে এই সবাই আমরা দৌড় দিই। আওয়াজ সাইকেল সেন্টার, সেটা তো আমার হাতরাই ঘরের নামলে আর হাতরাই মরা লাগে। আমার জমি জমা ওই নদীর মাঝখানে 3টে বাড়ি ভেঙে গেছে। 3টে বাড়ি ভেঙে যাওয়ার পর আমার বাবা এইখানে এই হাসছে, এখন হে বাড়িও ধরিয়ে গেছে। তুবানের বাড়িতে খইরেই নেয়। প্রায় ৮০ বছরে পা ফেলা আসিয়া বেগম বললেন নদী ভাঙনে তার অভিজ্ঞতার কথা। মাংসে তো পানি বাংছে, 3 বেড়ি বাংছে আমাকে। আমরা 3 বেশি অনেক সুবন খাই যাইছি। মাই কত বাঁচিয়েও গেছে আমাকে। কষ্ট হয় না আরে বাবা, হ্যাঁ কষ্ট হয় না। কিছু আনতে নিয়ে একটু কাপড় লইয়ে আইছি, কিছু আনতে নিয়ে মাইক্রো গুলি গিয়েছি। নদী ভাঙনের কবল থেকে বাঁচার জন্য স্থানীয়রা নদীর পাড়ের বেড়িবাঁধ ও রাস্তাগুলোর টেকসই ও মজবুত উন্নয়ন চান। আমাকে অসুবিধা হয়, দিন দিন বাড়ি ভাঙা যায়। আমরা গরিব, আমাকে তো আর বেশি সয় সম্পদ নাই, জমি জমা নাই। আমরা এর দিয়ে খাড়ি পিড়ে খাই। একটু ভাঙলে তো আমাকেও ভালো হইতে, বাচ্চাকেও ভালো হইতে, হাঁটতে চলতে ভালো হইতে, লেখা স্কুলে যাইতে ভালো হইতে, সব দিক দিয়ে একটু সুবিধা হইতে। এই নদী যতই কেড়ে নিচ্ছে যান, মাল সহ উপকূলবাসীর সম্পদ, উপায়হীন নদীর পাড়ের মানুষগুলো ততই হারাচ্ছে আবাদি জমি। এক পর্যায়ে হারাতে হচ্ছে মাথা গোঁজার ঠাঁই। নদী ভাঙনের সাথে যুদ্ধ করা উপকূলবাসীর এই জীবন যুদ্ধের নেই শেষ। তবে তারা চায় না নদীর বুকে চলে যাক তাদের সর্বস্ব। উপকূলবাসী বেঁচে থাকার এই যুদ্ধের অবসান চায়। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন লোকবেতার ৯৯.২ FM। চলছে কমিউনিটি শিক্ষণ অনুষ্ঠান জেগে ওঠো। অনুষ্ঠানটির সহযোগিতায় আইপিডিসি প্রোগ্রাম, ইউনেস্কো, সেমকা ও রূপান্তর। শ্রোতা বন্ধুরা, আমরা স্থানীয়দের কাছ থেকেই শুনলাম নদী ভাঙনের ক্ষতির কথা।
বসতভিটা ভেঙে যায়, বাড়িঘর ভেঙে যায়, ফসলি বা কৃষি জমি ও মাছের পুকুর ভেঙে যায়, গাছপালা গাছের বাগান ভেঙে যায়, মানুষ বাড়ি ছাড়া হয় ও নিজ গ্রামে থাকতে পারে না। এর ফলে ব্যাহত হয় স্বাভাবিক জীবন ও জীবিকা। এসব কারণে শুধু স্বাভাবিক জীবনই নয়, ধ্বংস হয় ভবিষ্যৎ, আর্থিক দিক দিয়েও ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। প্রিয় শ্রোতা, এই পর্যায়ে নদী ভাঙন বিষয়ে শুনবেন একটি নাটক। নাটকের নাম সর্বনাশা বিষখালী। খেও না বাঘরে, ও বাঘো খেও না মোর পতিরে বনের বাঘো, বাঘরে। তোমার সমস্যাটা কোন জায়গায় দে তুই কাকা মরে? তেমন কোনো সমস্যা নেই বেগম। অত বাইগুন বাইগুন ভালো লাগবে না, সমস্যা বিষাদ মোর। আমি তোমার স্বামী, সবসময় সত্য কথা জানি, সত্য কথা বলে বেড়াই বাড়ি বাড়ি, মিথ্যাকে নাহি মানি। এই লাগিয়ে তো সংসারে টানাটানি। তুমি জানো না মুই রহিম রূপবান ছবিতে অভিনয় করতে আছি। শিল্প চর্চায় সংসারের কথা কি মনে থাকে? মনে থাকবে। আমি ওই বিষখালী নদীর কুলের নাহান তোমার সংসারটা যে কালে ভাঙ্গে যাইবে। আমি বিষখালী নদী যাই, নদীর পাশে বইয়ে একটু রিহার্সাল করি। বাংলা বিহার উড়িষ্যার থুকা থুকা। খেও না বাঘরে, ও বাঘো খেও না মোর পতিরে বনের বাঘো, বাঘো। বাংলাদেশে না আসলে এই সুন্দর দৃশ্য দেখাই হতো না। কি সুন্দর নদী, কি সুন্দর ভরু ভরু ঢেউ। আভা, নদীটা যতটা সুন্দর ওর চরিত্র অতটাই খারাপ। নদীর চরিত্র খারাপ? হু আর ইউ? আভা, আমাদের এই বড়ইতলা গ্রামে কোনো হুয়ার নাই। আমার নাম হইলে শামসু, তবে সবসময় সত্য কথা কইতো, হের লোকে সবাই আমারে ঠোঁট পাতলা শামসু কইয়ে বলায়। ব্যাপারটা বুঝছেন? এই নদীর চরিত্র খারাপ কাহা কি আপনি জানেন? না ক্যারেক্টার খারাপ কেন? হোয়াই? হওয়ার লাগবে না, বই বই কইতেছি। এই যে দেখেন না, নদী ভাঙনে মগো গ্রামের বাড়ি ঘর জাগা জমি সব ভাঙ্গে লইয়ে যাইতেছে। ওই যে নৌকাটা দেখেন না, ওই নৌকাটার ওইখানে মগো কত মালিক ঘর আনলে। আরে চিন্তা করতে পারেন, এই নিয়ে নদীর মাছ খান। আল্লাহ আল্লাহ, যে কোনো সময় এই জায়গা জমি নদীর মধ্যে ভাঙ্গে যেতে পারে। ও মাই গড, তাহলে তো আমাকে যত দ্রুত সম্ভব চলে যাওয়াই ভালো। আরে না না না, আমরা এখন মেলা সচেতন, আমরা অনেক কিছু জানি। চলেন চলেন, আমাকে চেয়ারম্যানের বাড়িতে চলেন, তিনি আপনারা সব বুঝাইয়া বলবেন। চলেন চলেন। চেয়ারম্যান চাচা, চেয়ারম্যান চাচা, কি কব আপনার? মোর তো বাড়ি ঘর সব ভাঙ্গি নদীতে লই গেছে। এখন মোর মাইয়ে পোলা লই থাই মোর মাইগো বাড়ি। এরপর মোর মাইয়ে পোলার একটু লেহা পড়ায় আমার কাছে বন্ধ হইয়া, ধারে কাছে নাই স্কুল, রাস্তাঘাট না ভালো। এখন কইছিলাম কি, আমের বাড়িতে যদি মোর একটা কাম কাজ দিতেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি থামো থামো, আমার বাড়িতেই তুমি কাজ করবে। চেয়ারম্যান সাহেব যখন বলছে তখন 100% কাম পাইছো। ভাই জি ভাই, কি এখনো দেখি ইউনিয়ন পরিষদে যাও নাই? এই বিদেশি লইয়া আইছি, নদী ভাঙনের খবর জানতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি লুচিয়ানা। নদী ভাঙনের সময় আপনারা কি কি করেন? এই যেমন ধরেন, কি কি প্রস্তুতি নিতে হবে সে সম্পর্কে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সাথে আলোচনা করি। পরিবার ও এলাকার অন্যদের সাথে নিরাপদ স্থানে চলে যাওয়ার পরিকল্পনা তৈরি করি। প্রয়োজনে নতুন বসতবাড়ি তৈরি করার জন্য নিরাপদ স্থান নির্বাচন করে রাখি। এক্সেলেন্ট। না, এইসব কাম করতে মগো কোনো অ্যাক্সিডেন্ট হয় না।
শুকনো খাবার ও খাবার পানি আর বাড়ি বানানোর সামগ্রী সংগ্রহে রাখি। হ্যাঁ, তারপর মোরা হাতরও জানি। আহা, এছাড়াও নদীর প্রকৃতি আর গতির দিক খেয়াল রাখি। Oh, very good. Thank you very much. বড় মাছ। ইউনিয়ন, উপজেলা ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মধ্য দিয়ে সরকার সবসময় আমাদের পাশে। মগ বিপদে মোরা সচেতন। বাংলা, বিহার, উড়িষ্যার এটা না খেও না বাঘরে লিচু আফা, এই রহিম রুকবানের যাত্রা দেখতে যাইবেন কিন্তু। Oh, no. Little boy, লজ্জা হয় না। শুনলেন নাটক সর্বনাশা বিষখালী। নদী ভাঙনে এভাবে হাজারো মানুষ হচ্ছে বাড়ি ছাড়া, বেঁচে থাকার জন্য চলে যাচ্ছে অন্যত্র, ক্ষতি হচ্ছে জীবন ও জীবিকার, আর এইভাবেই ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা করছে স্থানীয়রা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন লোকবেতার ৯৯.২ FM। চলছে আইপিডিসি প্রোগ্রাম ইউনেস্কো, সিমকা ও রূপান্তরের সহযোগিতায় কমিউনিটি শিখন অনুষ্ঠান জেগে ওঠো। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এই পর্যায়ে শুনবেন একটি দুর্যোগ বিষয়ক গান। দুর্যোগপূর্ণ আবহাওয়াতে থাকতে হবে সচেতন, দুর্যোগপূর্ণ আবহাওয়াতে থাকতে হবে সচেতন। রেডিও টিভির খবর নিয়মিত শুনিয়া বিপদ সংকেত পাওয়া মাত্র দিতে হবে জানাইয়া, দিতে হবে জানাইয়া। রেডিও টিভির খবর নিয়মিত শুনিয়া বিপদ সংকেত পাওয়া মাত্র দিতে হবে জানাইয়া, দিতে হবে জানাইয়া। সব রকম প্রস্তুতি নিয়া, সব রকম প্রস্তুতি নিয়া তৈরি থাকো সর্বক্ষণ। ঘূর্ণিঝড়পূর্ণ আবহাওয়াতে থাকতে হবে সচেতন, ঘূর্ণিঝড়পূর্ণ আবহাওয়াতে থাকতে হবে সচেতন। শুকনো যত খাবার খাদ্য নিবে প্যাকেট করিয়া, দলিলপত্র সেলাই করে রাখবে এসব আটকাইয়া, রাখবে এসব আটকাইয়া। শুকনো যত খাবার খাদ্য নিও প্যাকেট করিয়া, দলিলপত্র সেলাই কইরা রাখো এসব আটকাইয়া, রাখো এসব আটকাইয়া। পশু পাখির নিরাপত্তায়, পশু পাখির নিরাপত্তায় নিও সকল জনে জন। দুর্যোগপূর্ণ আবহাওয়াতে থাকতে হবে সচেতন, দুর্যোগপূর্ণ আবহাওয়াতে থাকতে হবে সচেতন। শ্রোতা বন্ধুরা, শুনছেন আইপিডিসি প্রোগ্রাম ইউনেস্কো, সিমকা ও রূপান্তরের সহযোগিতায় কমিউনিটি শিখন অনুষ্ঠান জেগে ওঠো। কমিউনিটিবাসীর জন্য শিক্ষা ও তথ্য সম্পর্কিত নানান বিষয় নিয়ে অনুষ্ঠান জেগে ওঠো। এই অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন লোকবেতার ৯৯.২ FM থেকে, আর পুনঃপ্রচারিত হবে ৬ মে শুক্রবার বিকেল ৩টা ৩০ মিনিটে। আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। আজকের অনুষ্ঠানে আমরা নদী ভাঙনের ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরার চেষ্টা করেছি, বলার চেষ্টা করেছি নদীর থাবায় উপকূলবাসীর জীবন ও জীবিকার ভয়াবহতার কথা। আমরা চাই এই মানুষগুলো জেগে উঠবে। শ্রোতা বন্ধুরা, বিদায় নেয়ার আগে জানিয়ে দিচ্ছি অনুষ্ঠানটির গ্রন্থনায় ছিলেন ইমরান হোসেন, উপস্থাপনায় ছিলাম আমি কাজী সেলিনা হোসেন ও আমি জুয়েল ইসলাম। অডিও সম্পাদনায় ছিলেন আবিদা সুলতানা।
এতক্ষণ আপনারা শুনছিলেন কমিউনিটি শিখন অনুষ্ঠান জেগে ওঠোর প্রথম পর্ব। এবারে আমরা শুরু করব এই অনুষ্ঠানের আলোচনা পর্ব। সবাইকে আলোচনা পর্ব শোনার জন্য অভিনন্দন জানাচ্ছি। কমিউনিটিবাসীর জন্য শিক্ষা ও তথ্য সম্পর্কিত নানান বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান জেগে ওঠো। এই অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন লোকবেতার ৯৯.২ FM থেকে, আর পুনঃপ্রচারিত হবে আগামীকাল ৬ মে শুক্রবার বিকাল ৩টা ৩০ সহযোগিতায় আইপিডিসি প্রোগ্রাম, ইউনেস্কো, সিমকা ও রূপান্তর। অনুষ্ঠানে আজকের আলোচনায় অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের সহকারী পরিচালক মোহাম্মদ তরিকুল ইসলাম। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি, বিশেষ করে লোকবেতারকে আজকে আমাকে এমন একটা সুন্দর অনুষ্ঠানে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য, এবং আরও আমন্ত্রণ জানাচ্ছি ও ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠান যারা শুনছেন আপনাদেরকে। শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা কথা বলবো নদী ভাঙন নিয়ে। শুরুতেই নদী ভাঙন সম্পর্কে জানতে চাইব আমাদের আজকের আলোচকের কাছ থেকে। আসলে বাংলাদেশে নদী ভাঙন একটি প্রধান দুর্যোগ। বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার একর আবাদি জমি, বসত বিতান নদীগর্ভে বিলীন হয়ে যায়। পরিবার, জমিজমা, ঘরবাড়ি হারিয়ে মানুষ উদ্বাস্ত হয়ে পড়ে, জীবন জীবিকা অনিশ্চিত হয়ে পড়ে, এবং ফসল, গবাদি পশু, সম্পদ, গাছপালা, গৃহ সামগ্রী সবকিছু নদীগর্ভে বিলীন হয়ে যায়। মানুষ সর্বশান্ত হয়ে যায়, নিঃস্ব হয়ে যায়। যে মানুষ অনেক সচ্ছল ছিল, এরকম বারবার স্থান বসত বিটা পরিবর্তনের ফলে সে একসময় নিঃস্ব হয়ে যায়। এরকম হাজার হাজার পরিবার ভালো অবস্থা থেকে আস্তে আস্তে নিঃস্ব হয়ে যায়। এরকম উদাহরণ আমাদের বাংলাদেশে অনেক রয়েছে। অর্থাৎ তারা সচ্ছলতার মধ্যে ছিল এবং খুব ভালো অবস্থানে তাদের অবস্থান ছিল, কিন্তু নদী ভাঙনের কবলে পড়ে তাদের সেই বাড়িঘর, বাপের ভিটা বাড়ি এবং কৃষি জমি সবকিছু হারিয়ে একদম পথে বসে যায়। এরকম অনেক উদাহরণ বাংলাদেশে আছে। সেই ক্ষেত্রে আমরা এ পর্যায়ে জানতে চাইব যে নদী ভাঙনের কি কি কারণ রয়েছে, কেন নদী ভাঙন হচ্ছে এবং মানুষ নদী ভাঙনের কবলে পড়ছে। নদী ভাঙনের কারণ বাংলাদেশে পানির, বিশেষ করে বাংলাদেশে দুইটি নদী ভাঙনের কারণ আমি বলবো। একটা হচ্ছে প্রাকৃতিকগত আর একটা হচ্ছে মানব সৃষ্ট কারণ। প্রাকৃতিকগত হচ্ছে নদীর গতিপথ পরিবর্তন হলে সৃষ্ট বাঁকে নদী ভাঙে, পলি পড়ে নদী বরাত হয়ে যাওয়ার কারণে পাড়ে নদী অতিরিক্ত চাপ পড়ে এবং নদী ভাঙে। নদীর আকারও নদী ভাঙনের একটি কারণ, কেননা বড় নদী বেশি ভাঙে। অতিবৃষ্টি হয়ে নদী পাড়ে ফাটল ধরে, তারপর ঢেউয়ের আঘাতে নদীর পাড়ে ভেঙে যায়। নদীতে চর সৃষ্টি হলে নদীর স্বাভাবিক গতি বাধাগ্রস্ত হয়ে ভাঙন হয়। জোয়ার ভাটার কারণে আবার খরস্রোতা হয়ে নদী ভাঙে। বন্যা ও অতিরিক্ত পানি প্রবাহের কারণেও নদী ভাঙে। আবার মানবসৃষ্ট কারণ হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করে গতিরোধ করা হলে, অর্থাৎ আমার যে নদীর গতিপথ আছে এটাকে যদি বাদ দিয়ে গতিপথ পরিবর্তন করা হয় তাহলে নদী ভাঙে। অপরিকল্পিত নির্মাণ কাজ পানি নিষ্কাশনে বাধার সৃষ্টি করে, এভাবে নদী ভাঙে। আবার বনাঞ্চল নিধনের ফলে নদী ভাঙে। শহর রক্ষা বাদ দিলে এপার না ভেঙে যে পারে বাদ দেওয়া হয় সে পার ভালো থাকে, কিন্তু অপর পার ভেঙে যায়। এভাবেই নদী ভাঙে। যে পারে আমরা রক্ষা পাওয়ার জন্য বা যাতে ভাঙতে না পারে বাদ আমরা দিচ্ছি, তার অপর ভাঙে। ওই পারটা রক্ষা পায়, কিন্তু অপর পারটা ওই নদীর গতিপথটা ওইদিকে চাপ পড়ে এবং ওই পারটা আস্তে আস্তে ভাঙে। ধন্যবাদ জানাচ্ছি প্রিয় শ্রোতা। আপনারা শুনছেন কমিউনিটি শিখন অনুষ্ঠান জেগে ওঠো। এই অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন লোকবেতার ৯৯.২ FM থেকে, আর এই অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে আগামীকাল ৬ মে শুক্রবার বিকাল ৩টা ৩০ অনুষ্ঠানটির সহযোগিতায় আইপিডিসি প্রোগ্রাম, ইউনেস্কো, সিমকা ও রূপান্তর। এ পর্যায়ে আপনার কাছে জানতে চাইব বরগুনা নদী ভাঙনে কি ধরনের ক্ষতিগ্রস্ত হয় এবং বরগুনায় নদী ভাঙনে ক্ষতিপ্রবণ এলাকাগুলো মূলত কি কি, কোন কোন এরিয়াটা নদী ভাঙন প্রবণ। আসলে নদী ভাঙনের শিকার যারা
আমি একটু আগে বলেছি যে কারা ভুক্তভোগী বা কিভাবে মানুষ নদী ভাঙনের ফলে মানুষ কিভাবে নিঃস্ব হয়ে যায়, আমি উদাহরণটি একটু আগে বলেছি। তা বরগুনায় বিশেষ করে আমি 10টা ইউনিয়নের, বিশেষ করে বরগুনার সদর উপজেলার 10টা ইউনিয়ন, পাথরঘাটা, আমি সবগুলো উপজেলায় আমার নদী ভাঙনের শিখে, বিশেষ করে বিষখালী নদী এবং পায়রা নদীর পার, নদীর গতিপথটা যেদিকে বেশি পা দিয়ে করে ওই পারটা ওই জায়গাটাই বেশি ভাঙে। তো মোটামুটি বরগুনা জেলার নদীর পার গেছে উভয় পারেই ভাঙন কবলিত এলাকা এবং বিরাট একটা দুর্যোগ বরগুনার জন্য এই নদী ভাঙন। অর্থাৎ আমাদের বরগুনাতে প্রধান যে দুটি বড় নদী রয়েছে, একটি হচ্ছে পায়রা এবং বিষখালী। এই পায়রা এবং বিষখালী দুটি কিন্তু একটা জায়গা থেকে বঙ্গোপসাগর থেকে উঠে আসা, এবং বঙ্গোপসাগর থেকে এক জায়গা থেকে উঠে এসে দুই দিকে, একটা পূর্ব দিকে এবং বরগুনা জেলা থেকে একটা পশ্চিম দিকে, অর্থাৎ একদম মূল যে সদর বরগুনা তার পাশ দিয়ে বয়ে গেছে বিষখালী এবং আরেক পাশ দিয়ে আমতলী উপজেলার পাশ দিয়ে পায়রা নদী। তো এই দুইটা নদীর আশেপাশের এলাকাগুলো মূলত নদী ভাঙন এরিয়ার মধ্যে পড়ে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এ পর্যায়ে জানতে চাইবো আসলে কোন সময় নদী ভাঙনটা বেশি আঘাত করে উপকূলে? আসলে নদী ভাঙন বর্ষাকালীন আমাদের আকস্মিক ভাঙন, এটার কোনো সময় নাই। বর্ষাকালীন ভাঙন আছে, বন্যাকালীন ভাঙন আছে, আবার ধীর গতির ভাঙন আছে। এটা কোনো সময় মেনে চলে না, বা স্বাভাবিকভাবে বিশেষ করে নদীর গতিপথের জন্য এটা ভাঙে, আস্তে আস্তে ভাঙে, একসময় প্রবল আকার ধারণ করে। পাড়ের মাটির তলা ভেঙে গিয়ে মাটি বসে বা দাবা চাপা ভাঙন, এটা যখন গতিপথটা নিচের দিকে যায়, আস্তে আস্তে নিচে মাটি ক্ষয়ে গিয়ে যে ভাঙনটা, এটা আস্তে আস্তে এটা বোঝা যায় না যে কখন আস্তে আস্তে ভাঙা শুরু করে এবং বছরের সবসময় এটা ভাঙতেই থাকে। মূলত যে সময়টাতে বেশি, বিশেষ করে নদীর যে তার বহমান এবং নদীর যে ঢেউ, সেটি সারা বছর যেহেতু একরকমের থাকে না, বিশেষ একটি সময়, বিশেষ করে এই সময়টা বর্ষাকালীন এবং বন্যাকালীন, বন্যাকালীন অর্থাৎ বন্যার পরবর্তী পরে যে নদীর যে একটা স্রোতের যে একটা ভীষণ একটা চাপ থাকে, ওই চাপের ফলে ওই সময় ভাঙনটা খুব প্রবল আকার ধারণ করে। তো এই নদী ভাঙন থেকে আসলে রক্ষা পেতে হলে, বিশেষ করে যদি নদী ভাঙনটা রোধ করার কথা সম্পর্কে জানতে চাই, সেই ক্ষেত্রে আসলে কি কি করণীয় রয়েছে নদী ভাঙন প্রতিরোধ করার জন্য অথবা রোধে কি করণীয়? প্রথম হচ্ছে আমাদের নিজস্ব ব্যক্তিগত উদ্যোগ, বিভিন্ন বেসরকারি ভাবে উদ্যোগ, সেটা হচ্ছে সবুজ বেষ্টনী গড়ে তোলা। যেমন নদী বেড়ের উপরে আমরা ঝাউ, তাল, খেজুর, কেওড়া, গেওয়া, বাইন, বাবলা গাছ আমরা লাগিয়ে সবুজ বেষ্টনী যদি তৈরি করতে পারি, তাহলে আমরা বিশেষ করে ওই এলাকার শিকড়গুলো অনেক গভীরে থাকে। এই গাছগুলো লাগানোর মানে বিশেষত্বটা কি, সেটি সম্পর্কে আপনি বলছিলেন যে অন্য গাছ না লাগিয়ে এই গাছগুলো কেন লাগাবে? এই গাছের শিকড়গুলো মাটিকে আঁকড়ে ধরে থাকে বেশি এবং মাটির ক্ষয় হয় কম, যার কারণে এর স্থায়িত্ব বেশি। অন্য যেখানে বেষ্টনী নাই সেখানে যত দ্রুত ভাঙবে, যেখানে বেষ্টনী আছে সেখানে অনেক কম, ধীরে ধীরে এবং অনেক কম ভাঙবে। অর্থাৎ মাটিটাকে আঁকড়ে ধরছে এই গাছগুলো, এবং এগুলো খুব সহজে বন্যা কিংবা জলোচ্ছ্বাসে এগুলোকে ভেঙে ফেলতে, নদীর ঢেউয়ে এগুলো ক্ষয় হয় কম, যেহেতু আঁকড়ে থাকে বেশি, এই জন্য ক্ষয় হয় কম। যে কারণে এই মানে নদী ভাঙন যে অঞ্চলগুলো রয়েছে সেই নদীর চারপাশে এই গাছগুলো বেশি বেশি করে লাগিয়ে দিতে হবে। তো সেই ক্ষেত্রে আরেকটি প্রতিরোধের কথা যদি জানতে চাই এবং করণীয় কথা যদি জানতে চাই, যারা এই নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, ঘর বাড়ি হারাচ্ছেন এবং সম্পদ হারাচ্ছেন, অনেক ক্ষেত্রে কিন্তু জীবনও তাদের চলে যাচ্ছেন, দেখা যাচ্ছে রাতে ঘুমিয়ে আছেন, নদী ভাঙনে তারা চলে গেলেন, এরকম ঘটে। তো সেক্ষেত্রে আসলে তাদের পূর্ব যে প্রস্তুতি থাকা উচিত, বিশেষ করে তাদেরকে নিরাপদ অন্য জায়গা ঠিক করে রাখা এবং নদী ভাঙনের তার বাড়িটা কবলে পড়লে সে কোন জায়গায় গিয়ে আশ্রয় নেবেন সেটি আগে থেকে ঠিক করে রাখা, এবং তার ঘরটি যখন নদী ভাঙনের মধ্যে চলে যাচ্ছেন আরেকটি ঘর সে কি দিয়ে উঠাইবেন সেই কাঠগুলো আগে থেকে সংগ্রহ করা, এই প্রস্তুতিগুলো সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাইব। আসলে আমাদের প্রস্তুতি, বিশেষ করে যারা নদীর পারে বা নদী এলাকায় বসবাস করে,
তাদের একটা স্বাভাবিক, বিশেষ করে আমাদের চেয়ে তাদের ধারণা ভালো, কিন্তু সময় উপযোগী তারা কাজটা করে না। এই বিষয়ে তাদেরকে সচেতন করা, যে নদী ভাঙতেছে, ভাঙনের ঘর আছে, সে জানে যে আমার এখানে থাকা যাবে না বা আমি থাকতে পারবো না। সে যদি আগে থেকে পূর্ব প্রস্তুতি নেয় যে আমার তো কোনো না কোনো জায়গায় স্থান নিতে হবে, আগে থেকে যদি চেষ্টা করে যে আমি কোন জায়গায় থাকবো, এমন একটা বিপদ, নদী ভাঙন যদি কাছে এসে যায়, আমি কোন জায়গায় ঘর বাঁধবো বা কোন জায়গায় আশ্রয় নেব, এরকম যদি ঠিক করে রাখে এবং সে যদি আস্তে আস্তে সঞ্চয় করে যে আমার এই ঘর এখানে থাকবে না, একসময় সরিয়ে নিতে হবে, এরকম সে অর্থ, কাঠ, এরকম বিভিন্ন ভাবে আস্তে আস্তে করে সঞ্চয় করে অনেক পূর্ব থেকে যদি প্রস্তুতি নেয়, তাহলে সে এই বিপদে পড়বে না এবং সে মোটামুটি আশ্রয় পাবে। ভেঙে যাচ্ছে তখন তার সরিয়ে নেওয়ার সুযোগ থাকবে, একটু কিছু অর্থ জমা থাকলো, ঘরটা সরিয়ে নিল, সরিয়ে নিতে পারলো অথবা অন্য জায়গায় সে তৈরি করতে পারলো, অন্য জায়গায় সে হতে পারলো, স্থানান্তরিত হয়ে একটা স্থান খুঁজে পেল। ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জেগে ওঠো অনুষ্ঠানের লাইভ আলোচনা পর্ব। এই অনুষ্ঠানটি সহযোগিতায় রয়েছেন আইপিডিসি প্রোগ্রাম, ইউনেস্কো, সিমকা ও রূপান্তর। অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন লোকবেতার ৯৯.২ FM থেকে, আর পুনঃপ্রচারিত হবে আগামীকাল ৬ মে শুক্রবার বিকাল ৩:৩০। আমরা আলোচনার শেষের দিকে চলে এসেছি। এ পর্যায়ে জানতে চাইব যে এই নদী ভাঙন রোধে এবং নদী ভাঙন যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের পাশে দাঁড়ানো এবং নদী ভাঙন থেকে উপকূলকে রক্ষা করার জন্য সরকারিভাবে যে উদ্যোগগুলো রয়েছে এবং উদ্যোগ থাকা প্রয়োজন, সেটি সম্পর্কে আপনার কাছে জানতে চাইব। সরকারিভাবে প্রথম আছে ব্লক নির্মাণ, ব্লক দেওয়া, এটা প্রশাসনিকভাবে আগাতে হবে। যেমন মেম্বার থেকে চেয়ারম্যান থেকে উপজেলা পর্যায়ে, উপজেলা পর্যায় থেকে জেলা পর্যায়ে, এবং বিশেষ করে বন্যা নিয়ন্ত্রণ, বাঁধ বা পানি উন্নয়ন বোর্ডের কাছে যাওয়া, এবং বিশেষ করে আমাদের যে দুর্যোগ ব্যবস্থাপনা যে কমিটি আছে তাদের মাধ্যমে। তৃতীয় হচ্ছে ব্যক্তি পর্যায়ে বিভিন্ন গাছ লাগানো। এটি আছে যে যেহেতু আমরা ভাঙন রোধ করা সম্ভব নয়, সেহেতু আমাদের সরকারের পাশাপাশি আমাদের নিজেদেরও সবুজ বেষ্টনী করার উদ্যোগ নিতে হবে। যেহেতু সরকারের দিকে চেয়ে থাকলে হবে না, আমাদের নিজেকে ব্যক্তি উদ্যোগ নিতে হবে। ব্যক্তি উদ্যোগ, যেহেতু ওখানে যারা থাকে তারা অবশ্যই বিপদাপন্ন মানুষ, তাদের যদি সামর্থ্য থাকতো তারা ওই নদীর পারে বা ভাঙন এরিয়ায় বসবাস করতো না। এই যে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে যারা এবং দুর্যোগ বিষয়ে যারা কাজ করেন, বিভিন্ন কিন্তু এনজিও রয়েছে, বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে, তারা এই জায়গাগুলোতে কাজ করার কিন্তু তাদের সুযোগ রয়েছে। তারা আমি যতটুকু জানি বিভিন্ন এনজিও, বিভিন্ন প্রতিষ্ঠান সবুজ বেষ্টনের জন্য গাছ দেয়, নদী ভাঙনের রোধ করতে পারে, রোধ করতে পারে। আপনার কাছে সর্বশেষ জানতে চাইবো, যেহেতু আমাদের সময় একদমই নেই, আমরা একদমই শেষে চলে এসেছি, সর্বশেষ জানতে চাইবো এই যে আমাদের নদী ভাঙনের যে সমস্যাটি রয়েছে এবং যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা মূলত সচেতন হওয়ার যে ব্যাপারটি রয়েছে, তাতে স্থানীয়রা সচেতন হবেন এবং সচেতন হলেই এই ক্ষতি থেকে অনেকটা রক্ষা হতে পারবেন এবং নিজেদেরকে রক্ষা করতে পারবেন। তাদের সচেতনতার বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এক্ষেত্রে আমি বলবো সচেতন হওয়ার বিকল্প নাই, সচেতন হতেই হবে। আর সচেতন না হলে যে কোনো মুহূর্তে আমাকে বিপদে পড়তে হবে। আর আমরা সবকিছুই জানি কিন্তু আমরা মনে রাখি না, এই কারণে আমরা যারা বিপদমন্য মানুষ আমরাই বারবার বিপদে পড়ি। অর্থাৎ আমরা জানি কিন্তু মানি না, এই কারণে আমরা বারবার বিপদে পড়ি। আমাদের সচেতন থাকতে হবে, নিজেদের সম্ভব অনুযায়ী সঞ্চয় করতে হবে। যে কোনো বিপদ থেকে উদ্ধারের জন্য বা বিপদকে কাটিয়ে ওঠার জন্য কিছু সঞ্চয় করতে হবে, যাতে আমরা বিপদ আসলে আমরা ঠেকাতে পারবো না, কিন্তু ওটাকে যেন আস্তে আস্তে ওটা থেকে আমরা ফিরে আসতে পারি। এভাবে সঞ্চয় করতে হবে। তো সচেতনতার বিকল্প নাই। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। শ্রোতা বন্ধুরা, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের স্টুডিওতে যিনি অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের সহকারী পরিচালক মোহাম্মদ তরিকুল ইসলাম, আপনাকে এই বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। ধন্যবাদ আপনাকে, আমাকে এরকম একটা অনুষ্ঠানে সুযোগ দানের জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি যারা শুনছেন।
শ্রোতা বন্ধুরা, বিদায় নেওয়ার আগে জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠানের পরিকল্পনা ও সঞ্চালনায় ছিলাম আমি ইমরান হোসেন, অনলাইন সম্পাদনায় ছিলেন ফখরুল ইসলাম রনি এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মনির হোসেন কামাল।